অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে বিজ্ঞান ক্লাস, বিজ্ঞানের অষ্টম অধ্যায় আমরা পড়াইতেছিলাম। আজকে দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমরা পড়ছিলাম প্রতীক কাকে বলে, সংকেত কাকে বলে, যোজনী কাকে বলে এবং গাঠনিক সংকেত কাকে বলে। আজকে দেখো আমরা পড়ব যৌগমূলক কাকে বলে। যৌগমূলক, তোমরা খাতা কলম নেও, নিয়ে আমার সাথে সাথে লিখো। দেখো, যৌগমূলকের সংজ্ঞা হলো যদি দুই বা ততোধিক ভিন্ন পরমাণু একসাথে যুক্ত হয়ে একটি পরমাণু গুচ্ছ বা পরমাণুর জোট গঠন করে তবে এই যা একটি মাত্র পরমাণুর ন্যায় অপরিবর্তিত থেকে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে যৌগমূলক বা শুধু মূলক বলে। দেখো, তাহলে আমরা সংজ্ঞাটা কি লিখলাম? যৌগমূলকের সংজ্ঞা হলো যদি দুই বা ততোধিক ভিন্ন পরমাণু একসাথে যুক্ত হয়ে একটি পরমাণুর গুচ্ছ বা পরমাণুর জোট গঠন করে যা একটি মাত্র পরমাণুর ন্যায় অপরিবর্তিত থেকে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে যৌগমূলক বা শুধু মূলক বলে। যেমন দেখো, হাইড্রোক্সিল মূলক। দেখো, এর সংকেত হলো OH। সালফেট মূলক SO4। দেখো, যৌগমূলক যৌগ নয়, সে একটা পরমাণুর ন্যায় আচরণ করে। পরমাণু যেমন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে বা যৌগ গঠনে অংশগ্রহণ করে, যৌগমূলকও তেমনি পরমাণুর ন্যায় রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। আমরা গত ক্লাসে পড়ছি যে পরমাণু যে রাসায়নিক বিক্রিয়া বা যৌগ গঠনে অংশগ্রহণ করে, তার সেই যৌগ গঠনে অংশ নেওয়ার জন্য প্রয়োজন যোজনী। কারণ একটা পরমাণুর সাথে আরেকটি পরমাণুর যুক্ত হওয়ার সামর্থ্যকেই যোজনী বলে। পরমাণুর যেমন যৌগ গঠনের জন্য যোজনী আছে, যৌগমূলকেও যেহেতু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে,
তাহলে যৌগমূলকেরও যোজনী আছে। দেখো যৌগমূলকের যোজনীটা আমরা কিভাবে নির্ধারণ করি। দেখো যেমন এখানে দেখো একটা অক্সিজেন পরমাণু আর একটা হাইড্রোজেন পরমাণু মিলে হাইড্রোক্সিল মূলক গঠন করছে। এখানে ভিন্ন পরমাণু হাইড্রোজেন এবং অক্সিজেন। দ্বিতীয় কথা হলো হাইড্রোক্সিল মূলকের যোজনী 1 সেটা কিভাবে নির্ধারণ করছি আমরা। দেখো এখানে অক্সিজেনের যোজনী 2 আর হাইড্রোজেনের যোজনী 1 আমরা জানি। তাহলে এখানে দেখো যদি আমরা ওইটার গাঠনিক সংকেত লিখি তাহলে হাইড্রোজেন অক্সিজেন, এখানে অক্সিজেনের একটা হাত খালি অর্থাৎ তার যোজনী খালি আছে, এই জন্য এই হাইড্রোক্সিল মূলকের যোজনী 1। দেখো অনুরূপভাবে সালফেট মূলকের যোজনী 2, কারণ সালফেট মূলকের যদি আমরা গাঠনিক সংকেত করি, দেখো এখানে সালফারের যোজনী 6 আমরা জানি অক্সিজেন অক্সিজেন দেখো এখান থেকে দেখা যাচ্ছে যে অক্সিজেনের 2টা হাত খালি, মানে যেহেতু অক্সিজেন ঋণাত্মক পরমাণু তাই অক্সিজেন 2টা হাত খালি মানে তার 2টা যোজনী খালি এবং সেই যোজনীটা হলো ঋণাত্মক যোজনী। দেখো এই জন্য সালফেট মূলকের যোজনী 2। দেখো আমরা এখন কতগুলো যৌগমূলকের নাম, সংকেত এবং যোজনী দেখব। যৌগমূলকের নাম, সংকেত, যোজনী। দেখো যৌগমূলকের সংকেত থেকে অর্থাৎ যৌগমূলকের চার্জের সংখ্যা থেকে যৌগমূলকের যোজনী নির্ধারণ করা হয়। দেখো যৌগমূলক 2 প্রকার, একটা হলো ধনাত্মক যৌগমূলক, আরেকটা হলো ঋণাত্মক যৌগমূলক। দেখো 2 ধরনের যৌগমূলকের যোজনী 2 ধরনের আছে। দেখো একটা হলো এ পর্যন্ত ধনাত্মক যৌগমূলক 2টা, একটা হলো অ্যামোনিয়াম এর যোজনী 1 ধনাত্মক, আর আরেকটা হলো ফসফোনিয়াম এর যোজনী 1। এই 2টা যৌগমূলক ধনাত্মক, এছাড়া বাকি যত যৌগমূলক আছে সবই ঋণাত্মক। আমরা এখন দেখব। দেখো 1 নাম্বার হাইড্রোক্সিল মূলক। হাইড্রোক্সিল মূলক দেখো এর সংকেত হলো OH। এখানে অক্সিজেনের একটা যোজনী খালি আছে, এই জন্য এর অক্সিজেন যেহেতু ঋণাত্মক পরমাণু এই জন্য তার যোজনীটা হলো ঋণাত্মক, অর্থাৎ তাতে যে চার্জ আছে সেটা ঋণাত্মক চার্জ। আর তোমরা আগেই পড়ছো কোন পরমাণু ধনাত্মক কোন পরমাণু ঋণাত্মক, আমরা ষষ্ঠ অধ্যায়ে আলোচনা করছি। যে পরমাণু ইলেকট্রন বর্জন করতে পারে, অর্থাৎ যে পরমাণু নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য ইলেকট্রন বর্জন করতে হয় সেই পরমাণু ধনাত্মক, আর নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করার জন্য যে পরমাণু ইলেকট্রন গ্রহণ করতে হয় সেই পরমাণু হলো ঋণাত্মক পরমাণু। এখানে দেখো যেহেতু অক্সিজেনের একটা হাত খালি, অক্সিজেন ঋণাত্মক পরমাণু, কারণ আমরা জানি অক্সিজেন নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করে ইলেকট্রন গ্রহণ করে, এবং অক্সিজেনের একটা হাত খালি মানে কি একটি ঋণাত্মক চার্জ উৎপন্ন হয়েছে এখানে। এই জন্য এই হাইড্রোক্সিল মূলকের যোজনী 1 এবং এটার যোজনীটা ঋণাত্মক। দেখো 2 নাম্বার এক যোজি আরো আছে, সেটা হলো নাইট্রেট মূলক। দেখো এর সংকেত হলো NO3।
এখানে নাইট্রোজেনের যোজনী 5 আর 3টা অক্সিজেন আছে। প্রত্যেক অক্সিজেনের যোজনী যদি 2 হয় তাহলে 3টা অক্সিজেনের যোজনী হলো 6 আর নাইট্রোজেনের হলো 5, তাহলে একটা অক্সিজেনের হাত খালি থাকে, এই জন্য নাইট্রেট মূলকের যোজনী হলো 1। দেখো নাইট্রেট। এরপরে 3 নম্বরে নাইট্রাইট। দেখো নাইট্রাইট মূলক, সেই ক্ষেত্রে আমরা যদি নাইট্রাইট লিখি, এখানে নাইট্রোজেনের যোজনী 3। দেখো অ্যামোনিয়াম মূলক NH4। এখানে দেখো ধনাত্মক যোজনী, এটা নাইট্রোজেনের যোজনী 3 আর হাইড্রোজেনের যোজনী 1। যেহেতু 4টা হাইড্রোজেনের যোজনী 4, নাইট্রোজেনের 3, এখানে হাইড্রোজেনের একটা ধনাত্মক চার্জ খালি থাকে, এই জন্য এর যোজনী হলো এই যে +1। দেখো 5 নাম্বার ফসফোনিয়াম। ফসফোনিয়াম মূলক, এর যোজনী হলো PH4। দেখো এর যোজনী +1। 6 নাম্বার সালফেট। এর SO4। দেখো এনে অক্সিজেনের 2টা হাত খালি, মানে 2টা যোজনী খালি, এজন্য এটারে এভাবে লেখা যায় সালফেট, সালফাইট। সালফাইট মূলক SO3, এর যোজনীয় 2 -2। 8 নাম্বার কার্বনেট। দেখো CO3, এর যোজনী -2। উপরের গুলা মুসলাম। দেখো নয় নাম্বার হাইড্রোজেন সালফেট। দেখো হাইড্রোজেন সালফেট, এটার আরেকটা নাম হলো বাইসালফেট। এর সংকেত হলো, দেখো নিচে আছে। দেখো সালফেট মূলকের ক্ষেত্রে অক্সিজেনের 2টা যোজনী খালি ছিল, এই জন্য 2- ছিল। অক্সিজেনের এই 2টা যোজনীর মধ্যে একটা যোজনী হাইড্রোজেন দখল করে নিছে, তাহলে এখানে খালি আছে শুধু একটা, তাহলে এর যোজনী -1। 10 নাম্বার দেখো হাইড্রোজেন কার্বনেট। দেখো বা এটারে বাইকার্বনেটও বলে। বাইকার্বনেট মূলক। দেখো আমরা এই যে নিচে লেখা আছে কার্বনেট মূলকের 2টা চার্জ ছিল, অর্থাৎ অক্সিজেনের 2টা হাত খালি ছিল এখানে, তো অক্সিজেনের 2টা হাতের মধ্যে হাইড্রোজেন একটা হাত দখল করছে, তাহলে এখানে খালি আছে একটা, তাই বাইকার্বনেটের যোজনীয় -1। দেখো ফসফেট মূলক। ফসফেটের সংকেত দেখো PO4। এখানে ফসফরাসের যোজনী 5
আর অক্সিজেনের যোজনী 2, 4টা অক্সিজেন আছে, তো 4 দোকানে 8, 8-এর মধ্যে 5টা যোজনী ফসফরাসে দখল করছে, তাহলে অক্সিজেনের আরো 3টা যোজনী এখানে খালি আছে। এই জন্য ফসফেট মূলকের যোজনী -3। দেখো ফসফাইড যদি আমরা লিখি, আমরা জানি ফসফরাসের যোজনী 3, 5। যদি আমরা লিখি এখানে, দেখো এখানে যদি ফসফেট ও আমরা লিখি, সেই ক্ষেত্রেও তার যোজনী 3, -3। হাইড্রোজেন ফসফেট লিখতে পারি আমরা, হাইড্রোজেন ফসফেট, বাইরে বাইফসফেট বলে। সেই ক্ষেত্রে যদি একটা হাইড্রোজেন যুক্ত থাকে, দেখো একটা হাইড্রোজেন যুক্ত থাকলে, তাহলে এখানে তার যোজনী 3 ছিল, একটা হাইড্রোজেন একটা দখল করে নিছে, তাহলে এখানে 2টা খালি আছে, এজন্য তার যোজনী -2। দেখো আমরা যৌগমূলকের সংকেত দেখলাম এবং তার যোজনী দেখলাম। গত ক্লাসে আমরা কিছু করছি, কোন পরমাণুর যোজনী কত এটা নিয়ে আলোচনা করছি। আজকে আমরা যৌগ গঠনে পরমাণু বা যৌগমূলকের যোজনীর ব্যবহার দেখব। দেখো খুব ইম্পর্টেন্ট ক্লাস। দেখো যৌগ গঠনে যোজনী ব্যবহার। দেখো যোজনী তাহলে কার কার আছে? পরমাণুর যোজনী আছে, আর আছে যৌগমূলকের। তাহলে পরমাণু যৌগ গঠনে অংশগ্রহণ করে সরাসরি, যৌগমূলকও পরমাণুর ন্যায় পরিবর্তিত থেকে সরাসরি যৌগ গঠনে অংশগ্রহণ করে। যেমন দেখো, ধরি এ ও বি দুটি পরমাণু, বা মৌল, এর যোজনী X এবং বি এর যোজনী Y। দেখো এ আর বি যখন যুক্ত হয়ে একটা যৌগ গঠন করবে, তখন এ এর যোজনী হইল X আর বি পরমাণুর যোজনী হইল Y। তারা দুইজন একত্রে যুক্ত হয়ে যৌগ গঠন করতেছে, মানে কি বন্ধুত্ব করতেছে। তাহলে বন্ধুত্ব করার জন্য দেখো কি করবে তারা? প্রথমে তাদের যা আছে বিনিময় করবে। তাহলে তাদের কি আছে? পরমাণুর যোজনী আছে। তাহলে তারা যখন যৌগ গঠন করবে তখন সেই যোজনীর বিনিময় করবে। দেখো এ পরমাণুর যোজনী হইলো বা এ মৌলের যোজনী হইলো X, বি মৌলের যোজনী Y। তারা যদি বিনিময় করে বা যৌগ গঠন করে, সেই ক্ষেত্রে হবে AY BX। দেখো এর যোজনী ছিল X, যৌগ গঠনের সময় সেটা B কে দিছে, বি এর যোজনী ছিল Y, যৌগ গঠনের সময় A কে দিছে। তাহলে এ আর বি মিলে যে যৌগটা গঠন করছে, দেখো এখানে AY BX। তাহলে দেখো এখানে X দ্বারা বোঝাইতেছে, এই X টা হলো A এর যোজনী, আর এখানে Y দ্বারা বোঝা যাচ্ছে যে Y হলো B এর যোজনী। Y এর সাথে আছে, তার মানে এই না যে তোমরা এটা মনে করো না
যে এই ওয়াই হইল এ এর যোজনী, না, যৌগ গঠনের সময় এই মৌলগুলো বা পরমাণুগুলো কি করে, যোজনীর বিনিময় করে। একজনের দেখো এ এর সাথে ওয়াই আছে, তার মানে এই ওয়াই হইল বি এর যোজনী, আর বি এর সাথে এক্স আছে, তাহলে এক্স হইল এ এর যোজনী। দেখো আমরা যদি যেমন দেখো হাইড্রোজেনের যোজনী 1, অক্সিজেনের যোজনী 2, হাইড্রোজেন এবং অক্সিজেন যখন যুক্ত হয়ে যৌগ গঠন করে, দেখো কি হয়, হাইড্রোজেনের যোজনী 1 অক্সিজেনকে দেয়, অক্সিজেনের যোজনী 2 হাইড্রোজেনকে দেয়, তাহলে উৎপন্ন হয় H2O1। এর মানে হলো, দেখো এখানে হাইড্রোজেনের সাথে 2 আছে, এর অর্থ কি, এর অর্থ হইল অক্সিজেনের যোজনী 2 আর অক্সিজেনের সাথে 1 আছে, এর অর্থ হইল এই হাইড্রোজেনের যোজনী 1। এই সংখ্যা দ্বারা আরো, অর্থাৎ এখানে H2O1 এটা দ্বারা দুইটা জিনিস বোঝায়, একটা হলো তার যোজনী এবং আরেকটা হলো পরমাণুর সংখ্যা। দেখো এখানে H2 দ্বারা বোঝা যাচ্ছে যে পানিতে, এখানে যৌগটা হলো পানি, যে H2O, এখানে 1 দিলেও হয় না দিলেও হয়। দেখো এটা দ্বারা বোঝা যাচ্ছে যে পানি যৌগটিতে হাইড্রোজেনের পরমাণু 2টি, এবং এই 2 দ্বারা আরেকটা জিনিস বোঝা যাচ্ছে, সেই 2 হলো অক্সিজেনের যোজনী। আর এখানে 1 দ্বারা বোঝা যাচ্ছে যে পানি যৌগটিতে অক্সিজেনের পরমাণু 1টি এবং এই 1 হাইড্রোজেনের যোজনী। দেখো অনুরূপ ভাবে যদি আমরা আরেকটা উদাহরণ দিই, যেমন দেখো আমরা জানি কার্বনের যোজনী 4, অক্সিজেনের যোজনী 2। কার্বন আর অক্সিজেন যুক্ত হয়ে যখন যৌগ গঠন করে, দেখো উৎপন্ন হয় কি, C2O4। দেখো এই যৌগটা হলো মূলত কার্বন ডাই অক্সাইড। দেখো এখানে কার্বনের সাথে 2 আছে, এই 2 দ্বারা বোঝা যায় কার্বন পরমাণু 2টি, এবং এখানে অক্সিজেনের যোজনী 2 আর অক্সিজেনের সাথে 4 আছে, এটা দ্বারা বোঝা যাচ্ছে যে এই যৌগটিতে অক্সিজেন পরমাণু 4টি এবং কার্বনের যোজনী 4। দেখো 2 আর 4 এর গসাগু হলো 2, এজন্য আমরা 2 দিয়ে কাটাকাটি যদি করি তাকে C1O2, বা এটা আমরা লিখতে পারি CO2। CO2 হলো কার্বন ডাই অক্সাইড। তাহলে এখানে দেখো CO2, তাহলে এটা দ্বারা তুমি যদি মনে করো যে কার্বনের সাথে 1 আছে, অক্সিজেনের সাথে 2 আছে বা 2 আছে, তার মানে হলো কার্বনের যোজনী 2, অক্সিজেনের যোজনী 1। এটা কিন্তু ঠিক না। দেখো প্রকৃতপক্ষে যৌগটা যখন গঠিত হয়েছে, দেখো আমরা এখানে দেখছি যে কার্বনের যোজনী ব্যবহৃত হয়েছে 4 আর অক্সিজেনের যোজনী ব্যবহৃত হয়েছে 2। সেক্ষেত্রে দেখো এখানে কাটাকাটি করে আমরা CO2 লিখছি, এর সাথে মনে মনে 1 আছে, এই যে দেখো এর মানে কি, আমরা কি বুঝবো, অক্সিজেনের যোজনী 1 না, অক্সিজেনের যোজনী তো কখনোই 1 না, অক্সিজেনের শুধুমাত্র একটাই যোজনী, সেটা হলো 2। কার্বনের যোজনী যদিও 2 4 আছে, কিন্তু এখানে কার্বনের সক্রিয় যোজনী 4। দেখো আমরা একটা যৌগমূলক দিয়ে দেখাই। ধরো সোডিয়াম একটা পরমাণু, আমরা জানি সোডিয়ামের যোজনী 1, আর সালফেট একটা যৌগমূলক, এর যোজনী -2 আমরা জানি। আচ্ছা 2 দেখাই, এখানে মাইনাসটা দেখানোর দরকার নাই। দেখো এরা দুইজন যখন যৌগ গঠন করবে তখন কিন্তু যোজনীর বিনিময় হবে। কিভাবে হবে দেখো, n এর সাথে এই যে 2 আছে, এই 2 এখানে হবে, আর এই দেখো এখানে 1 আছে, এই 1 সালফেটের সাথে যাবে। মূলত যৌগ কিন্তু এই যায়, কিন্তু যেহেতু কোনো এই পরমাণু বা মূলকের সাথে 1 সংখ্যাটা ব্যবহার করার প্রয়োজন হয় না, এখানে আমরা তাহলে বন্ধনীয় দেওয়ার দরকার নাই। এটা যৌগটা হবে দেখো Na2SO4। তাহলে এখান থেকে দেখো সালফেট একটা যৌগমূলক, কিন্তু সে যখন যৌগ গঠনে অংশ নিচ্ছে, সে কিন্তু পরমাণু যেমন এই
যোজনী ব্যবহার করছে, ঠিক সালফেট যৌগমূলক হইলেও সে কিন্তু পরমাণু নেই যোজনী ব্যবহার করে তার সাথে যুক্ত হয়েছে। দেখো তাহলে এটা দ্বারা আমরা কি বুঝবো? এটা দ্বারা দেখো এখানে সোডিয়ামের সাথে 2 আছে, এর অর্থ হলো এই সংকেতে সোডিয়াম পরমাণু 2টি। এছাড়া SO4 কে তোমরা আলাদাভাবে কখনোই চিন্তা করতে পারবে না, এটা কিন্তু একসাথে যে বিক্রিয়ায় অংশগ্রহণ করছে, সুতরাং এটারে একসাথে চিন্তা করতে হবে। তুমি যদি মনে করো SO4 এখানে 4 আছে, সোডিয়ামের যোজনী 4 এর দান করছে না, সোডিয়ামের যোজনী কিন্তু একটাই, এক মূলত সংকেত কিন্তু এটা। SO4 কে একসাথে চিন্তা করতে হবে, কখনো আলাদা আলাদা চিন্তা করা যাবে না। দেখো তাহলে এই সোডিয়াম সালফেট যৌগটিতে সোডিয়ামের যোজনী হলো 1 এবং সালফেট মূলকের যোজনী হলো 2, যা সোডিয়ামকে দেওয়া হয়েছে। দেখো অনুরূপভাবে যদি আমরা আরেকটা যৌগের কথা চিন্তা করি, দেখো আমরা জানি ক্যালসিয়ামের যোজনী 2। আচ্ছা ম্যাগনেসিয়াম দিয়ে দেখাই, ম্যাগনেসিয়ামের যোজনী 2 আর কার্বনেট মূলকের যোজনী হলো 2। এখানে যখন যৌগ গঠনে অংশগ্রহণ করে, দেখো একজনের যোজনী আরেকজনকে দিবে, তার মানে দেখো ম্যাগনেসিয়ামের সাথে 2 হবে, কার্বনেট এর যোজনী 2 ম্যাগনেসিয়ামকে দিছে, ম্যাগনেসিয়ামের যোজনী 2 কার্বনেটকে দিছে। দেখো তাহলে সেখানে এর সাথে 2 আছে, এর সাথে 2 আছে, তো 2 2 কাটা যায়। যদি কাটা দেই আমরা, তাহলে সেই ক্ষেত্রে দেখো এখানে থাকতেছে কি, ম্যাগনেসিয়ামের সাথে 1, কার্বনেটের সাথে 1। যেহেতু 1 দেওয়ার দরকার নাই, তাহলে আমরা যৌগটা লিখতে পারতেছি ম্যাগনেসিয়াম কার্বনেট। দেখো তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেট যৌগটিতে ম্যাগনেসিয়ামের যোজনী হলো 2, কার্বনেটের যোজনীও 2। দেখো যদি বহু নির্বাচনী প্রশ্নের মধ্যে আসে যে এই যৌগে ম্যাগনেসিয়ামের যোজনী কত, তাহলে সেই ক্ষেত্রে তোমরা যেহেতু এর সাথে কোনো 2 নাই আর এর সাথেও 2 নাই, তার মানে কার্বনেটের যোজনী তো 2 আমরা জানি, তাহলে 2 2 কাটা গেছে, তার মানে কি ম্যাগনেসিয়ামের যোজনী অবশ্যই এখানে 2। দেখো আরেকটা যৌগ দেখাই, ধরো ক্যালসিয়ামের যোজনী 2, ফসফেট একটা যৌগমূলক, এর যোজনী হলো 3। দেখো যখন এরা যৌগ গঠন করবে, যোজনীর বিনিময় করবে, দেখো ক্যালসিয়ামের সাথে তাহলে কি আসবে, ফসফেটের যোজনী আসবে 3, আর ফসফেটের সাথে যাবে ক্যালসিয়ামের যোজনী 2। সেই ক্ষেত্রে দেখো ক্যালসিয়াম যেহেতু এটা দেখো 3 আর 2 এখানে ভাগ করা যায় না, সুতরাং এখানে কিন্তু এটাই থাকবে। তাহলে এই 2 দ্বারা কি বোঝা যাচ্ছে, এবং এখানে ব্র্যাকেটও ব্যবহার করতে হবে, এই 2 দ্বারা বোঝা যাচ্ছে যে এই 2 হলো ক্যালসিয়ামের যোজনী, আর এখানে 3 দ্বারা বোঝা যাচ্ছে যে এই 3 হলো ফসফেটের যোজনী। দেখো আরেকটা দেখাই, মনে করো আমরা জানি পটাশিয়ামটা দেখাই, পটাশিয়ামের যোজনী 1, নাইট্রেট মূলকের যোজনীও 1। এরা যখন যৌগ গঠনে অংশগ্রহণ করে, দেখো এর যোজনী ওরে দেয় পটাশিয়াম নাইট্রেট, তারা এটা দ্বারা বোঝা যায় পটাশিয়ামের যোজনী 1, নাইট্রেট মূলকের যোজনী 1। তোমাদের বইয়ে যৌগমূলকের সংকেত যোজনী দেওয়া আছে, এটা ভালোভাবে তোমরা একটা বইয়ে একটা চার্ট দেওয়া আছে, সেই চার্টটা তোমরা দেখবা। এছাড়া এই যৌগ গঠনে যোজনীর ব্যবহার ওইটাও তোমাদের বইয়ে আছে, আমি যে উদাহরণগুলো দিচ্ছি এটি দেখবা ভালোভাবে। এছাড়া তোমাদের বইয়ে যে উদাহরণগুলো আছে এগুলোও দেখবা। এরপরেও যদি না বুঝো তোমরা কমেন্ট করবা যে এটা বুঝি নাই, আগামী ক্লাসে আবার এটা নিয়ে আলোচনা করব। আজকে আমরা 2টা ক্লাস নিলাম, 2টা ক্লাসের মধ্যে অধ্যায়ের নাম যা তা নিয়ে কিন্তু এখনো আলোচনা করতে পারি নাই। অধ্যায়ের নাম হলো রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়া নিয়ে এখন আমরা আলোচনা করতে পারি নাই। রাসায়নিক বিক্রিয়া বোঝার জন্য যা যা দরকার এগুলা কিন্তু আমরা আগে দেখতেছি। দেখো
আজকে আমরা দেখব রাসায়নিক বিক্রিয়া কাকে বলে। রাসায়নিক বিক্রিয়া, দেখো রাসায়নিক বিক্রিয়ার সংজ্ঞা হলো, রাসায়নিক বিক্রিয়ার সংজ্ঞা দিতে কিন্তু তোমরা অনেকেই ভুল করো। রাসায়নিক বিক্রিয়ার সংজ্ঞাটা শুরু হলো যে প্রক্রিয়ায়, এই শুরুতেই কিন্তু ভুল করো তোমরা। এক বা একাধিক পদার্থ পরিবর্তিত হয়ে সম্পূর্ণ ভিন্ন ধর্ম বিশিষ্ট এক বা একাধিক নতুন পদার্থ উৎপন্ন হয়, তাকে রাসায়নিক বিক্রিয়া বা শুধু বিক্রিয়া বলে। দেখো তাহলে রাসায়নিক বিক্রিয়ার সংজ্ঞাটা হলো যে প্রক্রিয়ায় এক বা একাধিক পদার্থ পরিবর্তিত হয়ে সম্পূর্ণ ভিন্ন ধর্ম বিশিষ্ট এক বা একাধিক নতুন পদার্থ উৎপন্ন হয়, তাকে বলতে সেই প্রক্রিয়াটাকে বলা হয় রাসায়নিক বিক্রিয়া। দেখো যেমন হাইড্রোজেন একটা পরমাণু, অক্সিজেন একটা পরমাণু। দেখো হাইড্রোজেনের ধর্ম অক্সিজেনের ধর্ম কিন্তু এক না। হাইড্রোজেন দাহ্য পদার্থ, যদিও দুইটা গ্যাসীয় মৌল, সে হলো দাহ্য পদার্থ, নিজে জ্বলে, অক্সিজেন অন্যকে জ্বালাতে সাহায্য করে এবং এই দুইটা যুক্ত হয়ে পানি গঠন করে, যা আগুন নিভাতে সাহায্য করে। তাহলে দেখো এখানে হাইড্রোজেন ও অক্সিজেনের ধর্ম থেকে পানির ধর্ম সম্পূর্ণ ভিন্ন। এবং দেখো হাইড্রোজেন আর অক্সিজেন থেকে পানি এক সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট একটা পদার্থ উৎপন্ন হয়েছে। তাহলে যে প্রক্রিয়ায় এই হাইড্রোজেন এবং অক্সিজেন যুক্ত হয়ে পানি উৎপন্ন হয়েছে, সেই প্রক্রিয়াটাই মূলত একটা রাসায়নিক বিক্রিয়া। দেখো আমরা জানি একটা রাসায়নিক বিক্রিয়ার দুটি অংশ থাকে। দেখো আমি উপরে মুছে দিলাম। একটা রাসায়নিক বিক্রিয়ার দুটি অংশ থাকে। এক নম্বর অংশ হলো যে রাসায়নিক বিক্রিয়ার দুটি অংশ আছে। এক নাম্বার হলো বিক্রিয়ক বা ইংরেজিতে এটা রিঅ্যাক্ট্যান্ট বলে, রিঅ্যাক্ট্যান্ট। দুই নাম্বার উৎপাদ বা প্রোডাক্ট। দেখো প্রথমে আমরা দেখব বিক্রিয়ক বা রিঅ্যাক্ট্যান্ট কাকে বলে। বিক্রিয়ক বা রিঅ্যাক্ট্যান্টের সংজ্ঞা হলো যে সকল পদার্থ নিয়ে একটি রাসায়নিক বিক্রিয়া শুরু হয়, অর্থাৎ যে সকল পদার্থ দিয়ে একটি রাসায়নিক বিক্রিয়া শুরু হয় তাকে বলা হয় বিক্রিয়ক বা রিঅ্যাক্ট্যান্ট। আর একটি রাসায়নিক বিক্রিয়ার ফলে যা উৎপন্ন হয় তাকে বলা হয় উৎপাদ বা প্রোডাক্ট। তাহলে দেখো এই এখানে বিক্রিয়ায় অংশগ্রহণ করছে হাইড্রোজেন ও অক্সিজেন। তাহলে এই বিক্রিয়ায় হাইড্রোজেন ও অক্সিজেন হলো বিক্রিয়ক, যারা বিক্রিয়ায় অংশগ্রহণ করে।
আর এই বিক্রিয়ার ফলে উৎপন্ন হয়েছে কি পানি, তাহলে এখানে পানি হলো উৎপাদ। দেখো এই হলো বিক্রিয়ার দুটি অংশ, একটা হলো বিক্রিয়ক আরেকটা হলো উৎপাদ। অর্থাৎ যে সকল পদার্থ দিয়ে বিক্রিয়া শুরু হয় তারা হলো বিক্রিয়ক, বিক্রিয়ার ফলে যা উৎপন্ন হয় তাদেরকে বা তাকে বলা হয় উৎপাদ। দেখো রাসায়নিক বিক্রিয়ার কিছু বৈশিষ্ট্য আছে, আগে আমরা রাসায়নিক বিক্রিয়ার বৈশিষ্ট্যগুলো দেখব। এর আগে একটা জিনিস দেখবো আমরা, সেটা হলো একটা রাসায়নিক বিক্রিয়া কেন উৎপন্ন হয়, কি জন্য একটি রাসায়নিক বিক্রিয়া উৎপন্ন হয়। আমি আরেকটা উদাহরণ লিখি উপরে, মনে করো সোডিয়াম প্লাস ক্লোরিন, উৎপন্ন হয় সোডিয়াম ক্লোরাইড। এখন প্রশ্ন হলো সোডিয়াম কেন ক্লোরিনের সাথে যুক্ত হইলো, যুক্ত হয়ে যৌগ গঠন করলো বা সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হলো। মোট কথা হলো রাসায়নিক বিক্রিয়া কেন সংগঠিত হয়। দেখো এক কথায় বলতে গেলে রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হয় পরমাণু বা মূলকে রাসায়নিক আসক্তির কারণে। তাহলে বুঝতে হবে আমাদের রাসায়নিক আসক্তিটা কি। আমরা আগের ক্লাসেও পড়ছি, দেখো সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, তার ইলেকট্রন আছে 11টা, তার যদি ইলেকট্রন বিন্যাস করি 281, অর্থাৎ সোডিয়াম যদি একটা পরমাণু বর্জন করে তাহলে সে তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারে। এজন্য সোডিয়াম সবসময় তার সর্ববহিস্থ শক্তি স্তরের ইলেকট্রনটি বর্জন করতে চায়। অপরদিকে দেখো ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17, তাতে ইলেকট্রন আছে 17টা, তার ইলেকট্রন বিন্যাস 287। ক্লোরিন যদি তার সর্ববহিস্থ শক্তি স্তরে একটি ইলেকট্রন গ্রহণ করে তাহলে সেও তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাস আর্গনের ইলেকট্রন বিন্যাস 288 অর্জন করতে পারে। এজন্য সোডিয়াম সবসময় চায় তার সর্ববহিস্থ শক্তি স্তরের ইলেকট্রনটা বর্জন করতে, আর ক্লোরিন সবসময় চায় তার সর্ববহিস্থ শক্তি স্তরে একটা ইলেকট্রন গ্রহণ করতে। মূলত এটাই হলো রাসায়নিক আসক্তি, সে যে বর্জন করতে চাচ্ছে আর সে যে গ্রহণ করতে চাচ্ছে। এই জন্য সোডিয়াম একটি ইলেকট্রন বর্জন করে আর ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে, দুইজনে রাসায়নিক বিক্রিয়া মূলত অংশগ্রহণ করে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করে। এই রাসায়নিক আসক্তির জন্যই এই যে ইলেকট্রন বর্জন এবং ইলেকট্রন গ্রহণের যে প্রবণতা, এটাই মূলত রাসায়নিক আসক্তি। সেই রাসায়নিক আসক্তি বা ইলেকট্রন বর্জন বা ইলেকট্রন গ্রহণের প্রবণতার জন্যই পরমাণু বা মূলক রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। দেখো এবার আমরা দেখব রাসায়নিক বিক্রিয়ার বৈশিষ্ট্য। একটা রাসায়নিক বিক্রিয়ার কি কি বৈশিষ্ট্য আছে দেখো। দেখো একটা রাসায়নিক বিক্রিয়ার বৈশিষ্ট্যের মধ্যে বিক্রিয়া আমরা একটা ছোট বিক্রিয়ায় দেখাই, এটাই দেখাই হাইড্রোজেন প্লাস অক্সিজেন। একটা রাসায়নিক বিক্রিয়ার বৈশিষ্ট্য হলো, প্রথম বৈশিষ্ট্য যেটা, একটা রাসায়নিক বিক্রিয়ার ফলে অবশ্যই নতুন পদার্থ উৎপন্ন হইতে হবে। এটা রাসায়নিক বিক্রিয়ার প্রথম বৈশিষ্ট্য। রাসায়নিক বিক্রিয়ার ফলে অবশ্যই এক বা একাধিক নতুন পদার্থ উৎপন্ন হয়। 2 নম্বর বৈশিষ্ট্য হলো একটা রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়কে মোট পরমাণুর সংখ্যা আর উৎপাদে মোট পরমাণুর সংখ্যা সমান থাকে। অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার ফলে নতুন কোনো পরমাণু উৎপন্ন হয় না। যেমন দেখো আমরা যদি চিন্তা করি, আগেই বলছি হাইড্রোজেন আর অক্সিজেনের ধর্ম থেকে পানির ধর্ম আলাদা, তাহলে এখানে বিক্রিয়ায় যে উৎপন্ন পদার্থ ভিন্ন ধর্ম বিশিষ্ট। 2 নম্বর যে বৈশিষ্ট্য, একটা রাসায়নিক বিক্রিয়ায় নতুন কোনো পরমাণু উৎপন্ন হয় না। দেখো এই বিক্রিয়ায় হাইড্রোজেন পরমাণু ছিল 4টা, অক্সিজেন পরমাণু ছিল 2টা, তাহলে এই বিক্রিয়ায় বিক্রিয়কে মোট পরমাণুর সংখ্যা 6টা। আর এখানে দেখো যদি আমরা এইভাবে চিন্তা করি, পানিতে হাইড্রোজেনের পরমাণু 1টা, হাইড্রোজেনের 2টা, অক্সিজেনের 1টা, মোট 3টা পরমাণু। 3 এর 2 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে 6টা পরমাণু। অর্থাৎ বিক্রিয়কে মোট পরমাণু 6টা, উৎপাদেও মোট পরমাণুর সংখ্যা 6টা। তাহলে রাসায়নিক বিক্রিয়ার বৈশিষ্ট্য হলো
যে রাসায়নিক বিক্রিয়ার ফলে নতুন কোনো পরমাণু উৎপন্ন হয় না। 3 নম্বর বৈশিষ্ট্য, একটা রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থসমূহের মোট ভর আর উৎপাদ পদার্থসমূহের মোট ভর সমান থাকে। যেমন দেখো, আমরা জানি যদি আমরা ভর নিয়ে দেখো ব্যাখ্যা দেই, তাহলে হাইড্রোজেনের ভর সংখ্যা 1, 4টা হাইড্রোজেন আছে, তাহলে তার ভর সংখ্যা কত? 4টা হাইড্রোজেনের, তাহলে 4 গুণ 1 মানে 4। আমরা কিন্তু 3 নম্বর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করতেছি। দেখো, আমরা জানি অক্সিজেনের ভর সংখ্যা কত, তোমরা সবাই জানো অক্সিজেনের ভর সংখ্যা 16। তাহলে এনে অক্সিজেন কয়টা আছে? 2টা অক্সিজেন, তাহলে 16 গুণ 2 মানে 32। তাহলে এখানে বিক্রিয়কে পরমাণুগুলোর মোট ভর সংখ্যা কত? 4 যোগ 32 36। ঠিক দেখো 2, এখানে হাইড্রোজেনের ভর সংখ্যা 1, তাহলে 1 হাইড্রোজেন, 2টা হাইড্রোজেন পরমাণু আছে 2 যোগ অক্সিজেনের ভর সংখ্যা 16, তাহলে 16 এর সাথে 1 গুণ করলে এই যে দেখো, তাহলে এখানে হচ্ছে 2 16, 2 গুণ 18 36। তাহলে এখান থেকে কি দেখলাম আমরা, যে একটা রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়কে পরমাণু সমূহের মোট ভর উৎপাদে পরমাণু সমূহের মোট ভর সমান থাকে। অর্থাৎ একটা রাসায়নিক বিক্রিয়ায় পরমাণু সমূহের ভরের কোনো পরিবর্তন হয় না, ভর সংরক্ষিত থাকে। 4 নম্বর বৈশিষ্ট্য হলো, একটা রাসায়নিক বিক্রিয়ায় হয় তাপ উৎপন্ন হয় অথবা বিক্রিয়া সংঘটিত হওয়ার জন্য বাইরে থেকে তাপ দিতে হয়। অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ায় তাপের শোষণ বা উদ্গীরণ ঘটে, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ায় তাপের পরিবর্তন ঘটে। কি রাসায়নিক বিক্রিয়ায় অবশ্যই তাপের পরিবর্তন ঘটে। এই ছিল রাসায়নিক বিক্রিয়ার কতগুলো বৈশিষ্ট্য। তোমরা উপরের ক্লাসে যখন পড়বে তখন আরো অনেক বেশি বৈশিষ্ট্য শিখবে। দেখো, এখন আমরা রাসায়নিক বিক্রিয়ার কিছু প্রকারভেদ নিয়ে আলোচনা করব। যদিও তোমাদের বইয়ে সামান্য কিছু কয়েকটা প্রকারভেদ আছে। দেখো, এর প্রথমেই হলো, দেখো দেখো বিভিন্ন প্রকার রাসায়নিক বিক্রিয়া প্রথমেই আছে, সেটা হলো 1 নম্বরে যদি আমরা আলোচনা করি, সেটা হলো সংযোজন বিক্রিয়া। সংযোজন, দেখো এর নাম থেকে আমরা বুঝতে পারতেছি, যোজন শব্দের অর্থ হলো যুক্ত হওয়া, সংযোজন শব্দের অর্থ হলো যুক্ত হওয়া। দেখো, তাহলে এই বিক্রিয়ার সংজ্ঞা আমরা কিভাবে দিতে পারি? সংযোজন বিক্রিয়ার সংজ্ঞা হলো, যে রাসায়নিক বিক্রিয়ায় দেখো, যে রাসায়নিক বিক্রিয়ায় 2 বা ততোধিক মৌলিক পদার্থ, 2 বা ততোধিক মৌলিক বা যৌগিক পদার্থ একত্রে যুক্ত হয়ে একটি মাত্র যৌগ উৎপন্ন করে, দেখো একটি মাত্র যৌগ উৎপন্ন করে, সেই বিক্রিয়াকে সংযোজন বিক্রিয়া বলে। সংযোজন বিক্রিয়া, দেখো আমি আগেই বলছি যে
যে রাসায়নিক বিক্রিয়ায় দুই বা ততোধিক মৌলিক বা যৌগিক পদার্থ একত্রে যুক্ত হয়ে একটি মাত্র যৌগ উৎপন্ন করে সেই বিক্রিয়াকে বলা হয় সংযোজন বিক্রিয়া। যেমন দেখো, আমি আগের বিক্রিয়াটাই দিই, হাইড্রোজেন প্লাস অক্সিজেন একসাথে যুক্ত হয়ে, দেখো দুইটা মৌলিক পদার্থ একসাথে যুক্ত হয়ে উৎপন্ন করছে কি পানি। বা যদি আমরা দিই, আগের আরেকটা বিক্রিয়া দেখাইছি, সোডিয়াম প্লাস ক্লোরিন, সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়েছে দেখো। বা কার্বন প্লাস অক্সিজেন, এখানে দেখো অগ্নি সংযোগ দিয়ে দিলাম, অগ্নি সংযোগ যদি আমরা করি তাহলে সেখানে উৎপন্ন হবে কার্বন ডাই অক্সাইড দেখো। বা এখানে যদি আরো দেই, এই ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে ক্যালসিয়াম কার্বনেট দেখো। এখানে বেশ কিছু বিক্রিয়া দেখাইছি, আমি 4টা বিক্রিয়া দেখাইছি। আরেকটা বিক্রিয়া যদি দেখাই আমরা, এখানে ইচ্ছা করলে দেখাইতে পারি, NH3 অ্যামোনিয়া প্লাস হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন হবে অ্যামোনিয়াম ক্লোরাইড। 5টা বিক্রিয়া দেখাইছি এখানে দেখো। 5টা বিক্রিয়ার মধ্যেই প্রথম বিক্রিয়াটিতে দুইটা মৌলিক পদার্থ একসাথে যুক্ত হয়ে একটা যৌগ গঠন করছে পানি। এটাতে সোডিয়াম এবং ক্লোরিন দুইটি মৌলিক পদার্থ একসাথে যুক্ত হয়ে একটা যৌগ গঠন করছে সোডিয়াম ক্লোরাইড। এখানে কার্বন ও অক্সিজেন দুইটাই মৌলিক পদার্থ, এখানে দেখো দুইটা মৌলিক পদার্থ একসাথে যুক্ত হয়ে একটা যৌগ গঠন করছে, সেটা হলো কার্বন ডাইঅক্সাইড। এখানে দেখো ক্যালসিয়াম অক্সাইড একটা যৌগিক পদার্থ, কার্বন ডাইঅক্সাইড একটা যৌগিক পদার্থ। দুইটা যৌগিক পদার্থ একসাথে যুক্ত হয়ে একটা যৌগিক পদার্থ উৎপন্ন করছে, সেটা হলো ক্যালসিয়াম কার্বনেট। অ্যামোনিয়া একটা যৌগিক পদার্থ, হাইড্রোজেন ক্লোরাইড একটা যৌগিক পদার্থ। এই দুইটা যৌগিক পদার্থ একসাথে যুক্ত হয়ে দেখো একটা যৌগ গঠন করছে অ্যামোনিয়াম ক্লোরাইড। তার মানে কি, এখানে যতগুলো বিক্রিয়া আছে সবগুলো বিক্রিয়াই হলো সংযোজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া দেখো, সংযোজন বিক্রিয়া এই সংযোজন বিক্রিয়ার আবার আরেকটা অংশ আছে। সংযোজন বিক্রিয়ার আরেকটি অংশ হলো সংশ্লেষণ বিক্রিয়া। দেখো সংশ্লেষণ বিক্রিয়ার সংজ্ঞাটা হলো, সংশ্লেষণ বিক্রিয়া একটা সংযোজন বিক্রিয়ারই অংশ। দেখো সংশ্লেষণ বিক্রিয়া, সংশ্লেষণ বিক্রিয়া দেখো সংশ্লেষণ বিক্রিয়া হলো যে সংশ্লেষণ বিক্রিয়ার সংজ্ঞা হলো যে সংযোজন বিক্রিয়ায় শুধুমাত্র দুই বা ততোধিক যৌগিক পদার্থ মৌলিক পদার্থ, দুই বা ততোধিক মৌলিক পদার্থ একসাথে যুক্ত হয়ে একটি মাত্র যৌগ উৎপন্ন করে তাকে সংশ্লেষণ বিক্রিয়া বলে। দেখো তো সংযোজন বিক্রিয়ার সংজ্ঞায় কি বলছিলাম আমরা, যে রাসায়নিক বিক্রিয়ায় দুই বা ততোধিক মৌলিক বা যৌগিক পদার্থ একসাথে যুক্ত হয়ে একটি মাত্র যৌগ উৎপন্ন করে তাকে বলা হয় সংযোজন বিক্রিয়া। আর সংশ্লেষণ বিক্রিয়ার সংজ্ঞায় আমরা কি বলছি,
যে সংযোজন বিক্রিয়ায় শুধুমাত্র দুই বা ততোধিক মৌলিক পদার্থ একসাথে যুক্ত হয়ে একটি মাত্র যৌগ উৎপন্ন করে তাকে সংশ্লেষণ বিক্রিয়া বলে। দেখো তাহলে এখানে যে পাঁচটা বিক্রিয়া আছে, পাঁচটা বিক্রিয়াই কিন্তু সংযোজন বিক্রিয়া। এই পাঁচটা বিক্রিয়ার মধ্যে এই তিনটা বিক্রিয়ায় শুধুমাত্র দুইটি মৌলিক পদার্থ যুক্ত হয়ে একটি মাত্র যৌগ উৎপন্ন করছে। তার মানে এই তিনটি বিক্রিয়া হলো সংশ্লেষণ বিক্রিয়া। দেখো তাহলে এখানে পাঁচটা বিক্রিয়াই সংযোজন বিক্রিয়া। পাঁচটা বিক্রিয়ার মধ্যে এই তিনটা বিক্রিয়াকে আমরা সংশ্লেষণ বিক্রিয়াও বলতে পারি। কিন্তু এই দুইটা বিক্রিয়ায় দুইটি যৌগ উৎপন্ন হয়ে একটা যৌগ উৎপন্ন হয়েছে, অর্থাৎ দুটি যৌগিক পদার্থ যুক্ত হয়ে একটি যৌগ গঠন করছে। সুতরাং এই দুটি বিক্রিয়াকে আমরা সংশ্লেষণ বিক্রিয়া বলতে পারবো না, কিন্তু পাঁচটা বিক্রিয়াকে আমরা সংযোজন বিক্রিয়া বলতে পারবো। তাহলে এই বিক্রিয়াগুলো থেকে আমরা বলতে পারি যে সকল সংশ্লেষণ বিক্রিয়ায় সংযোজন বিক্রিয়া, কিন্তু সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া নয়। দেখো এর মাঝখানে আরেকটা বিক্রিয়া আমি দেখা যায়। দেখো সেটা হলো, যদিও এটা পরে আছে তবু আগেই দেখাই দিই, যেহেতু উদাহরণ দিচ্ছি এখানে, দহন বিক্রিয়া। দেখো দহন বিক্রিয়ার সংজ্ঞা হলো যে রাসায়নিক বিক্রিয়ায় বায়ু বা অক্সিজেনের উপস্থিতিতে কোনো পদার্থে অগ্নি সংযোগ করলে সম্পূর্ণ ভিন্ন ধর্ম বিশিষ্ট নতুন পদার্থ উৎপন্ন হয়, সেই বিক্রিয়াকে বলা হয় দহন বিক্রিয়া। যেমন দেখো CH4 বা মিথেন গ্যাস, আমরা যে গ্যাস দিয়ে রান্না করি, সেখানে যদি অক্সিজেনের সাথে অগ্নি সংযোগ করি, দেখো অগ্নি সংযোগ করলাম, উৎপন্ন হইল কি? এখানে উৎপন্ন হবে কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প আর তাপ উৎপন্ন হবে। দেখো আবার কার্বনের সাথে যদি অগ্নি সংযোগ করি, দেখো সেই ক্ষেত্রে উৎপন্ন হবে কার্বন ডাই অক্সাইড বা ম্যাগনেসিয়ামের সাথে অক্সিজেনের বিক্রিয়া যদি অগ্নি সংযোগ করি, দেখো সেই ক্ষেত্রে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হবে। দেখো এখান থেকে দেখাইতেছি আমি যেটা, এই যে এখানে তিনটা বিক্রিয়াই দহন বিক্রিয়া। দহন বিক্রিয়া, কিন্তু এই যে দুইটা বিক্রিয়া আছে, দেখো এই দুইটা বিক্রিয়া এখানে দুইটা মৌলিক পদার্থ যুক্ত হয়ে একটি মাত্র যৌগ গঠন করছে। সুতরাং এই দুইটা বিক্রিয়া সংযোজন বিক্রিয়া, সংযোজন বা সংশ্লেষণ বিক্রিয়া বলা যায়। দেখো তাহলে এই দহন বিক্রিয়া, কিন্তু এই দুইটা বিক্রিয়া তিন নামে পরিচিত। এক তো তারা দহন বিক্রিয়া, আবার এই বিক্রিয়াটাকে সংযোজন বিক্রিয়াও বলা যায়, কারণ এখানে দুইটা মৌলিক পদার্থ যুক্ত হয়ে একটা যৌগ, তাই এটা সংযোজন বিক্রিয়া। আবার এটা সংশ্লেষণ বিক্রিয়াও বলা যায়। তাই যদি কখনো তোমাদের এরকম একটা বিক্রিয়া দিয়ে বলে যে কার্বন প্লাস অক্সিজেন, বিশেষ করে এই যে বহু নির্বাচনী প্রশ্নে অগ্নিসংযোগ আছে, এখানে উৎপন্ন হয় কার্বন ডাই অক্সাইড, অবজেক্টিভে অনেক সময় আসে যে এই বিক্রিয়াটি কোন ধরনের বিক্রিয়া। এক নম্বরে আসলো, মনে করো 3 নম্বরে আসলো দহন বিক্রিয়া। অনেক সময় অবজেক্টিভ আসে এরকম যে কোনটি সঠিক, মনে করো ক নং-এ দিল 1, ক নং দিল 2, গ নং-এ দিল 1 2 1 ও 2, ঘ নম্বরে দিল 1 2 ও 3, কোনটি সঠিক? এখানে কিন্তু এই বিক্রিয়াটাকে তিন নামেই ডাকা যায়।
সংযোজন বিক্রিয়া, সংশ্লেষণ বিক্রিয়া ও দহন বিক্রিয়া। এর আরো প্রকারভেদ আছে, এখানে তোমরা তিনটে জানিয়ে রাখো, তাহলে সঠিক হইল 1 2 3। কিন্তু দেখো আরেকটা বিক্রিয়া লিখছিলাম আমি, CH4 প্লাস অক্সিজেন, এখানে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়েছে প্লাস জলীয় বাষ্প উৎপন্ন হয়েছে প্লাস তাপ। এই বিক্রিয়াটা এখানে একটা যৌগিক পদার্থ একটা মৌলিক পদার্থ যুক্ত হয়ে দেখো একাধিক যৌগ উৎপন্ন করছে। অতএব এই জন্য এই বিক্রিয়াটাকে আমরা শুধুমাত্র দহন বিক্রিয়া বলতে পারবো, এই বিক্রিয়াকে আমরা সংযোজন বিক্রিয়া বলতে পারবো না। দেখো আরেকটা প্রকারভেদ আছে, সেটা হলো বিযোজন বিক্রিয়া। বিযোজন শব্দের অর্থই ব্যাঙ্গে দেওয়া। বিযোজন বিক্রিয়া হলো তোমার সংযোজনের বিপরীত। বিযোজন বিক্রিয়ার সংজ্ঞা হলো যে রাসায়নিক বিক্রিয়ায় একটি যৌগ ভেঙে দুই বা ততোধিক মৌলিক বা যৌগিক পদার্থ উৎপন্ন হয়, তাকে বিযোজন বিক্রিয়া বলে। দেখা যেমন দেখা ক্যালসিয়াম কার্বনেট বা চুনা পাথর যৌগ, যদি আমরা তাপ দিই উৎপন্ন হবে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড। পানির মধ্যে দিয়ে যদি আমরা বিদ্যুৎ চালনা করি উৎপন্ন হবে হাইড্রোজেন প্লাস অক্সিজেন বা সোডিয়াম ক্লোরাইড দ্রবণ। এর মধ্যে দিয়ে যদি আমরা বিদ্যুৎ চালনা করি তাহলে উৎপন্ন হবে সোডিয়াম প্লাস ক্লোরিন। তাহলে এখানে দেখো তিনটা বিক্রিয়ার মধ্যেই একটা মাত্র যৌগ ভেঙে এখানে দুটি যৌগিক পদার্থ উৎপন্ন হয়েছে, এই বিক্রিয়ায় দুটি মৌলিক পদার্থ উৎপন্ন হয়েছে। সুতরাং এই তিনটা বিক্রিয়াই বিযোজন বিক্রিয়া। আবার বিযোজন বিক্রিয়ার আরেকটা অংশ আছে, সেটা হলো বিশ্লেষণ বিক্রিয়া। দেখো আমরা যদি বিশ্লেষণ বিক্রিয়ার সংজ্ঞায় বলি তাহলে বিশ্লেষণ বিক্রিয়ার সংজ্ঞা হলো যে বিযোজন বিক্রিয়ায় একটি যৌগ ভেঙে শুধুমাত্র দুইটি মৌলিক পদার্থ উৎপন্ন হয় সেই বিযোজন বিক্রিয়াকে বলা হয় বিশ্লেষণ বিক্রিয়া। দেখো এখানে তিনটা বিক্রিয়ায় বিযোজন, কিন্তু এই তিনটা বিক্রিয়ার মধ্যে দেখো এই দুইটা বিক্রিয়ায় একটা যৌগ ভেঙে দুইটি মৌলিক পদার্থ উৎপন্ন হয়েছে, তাই এই দুইটা বিক্রিয়া হলো বিশ্লেষণ বিক্রিয়া। তাহলে এখান থেকে আমরা কি জানলাম যে এই দুইটা বিক্রিয়াকে বিশ্লেষণ বিক্রিয়াও বলা যায় আবার বিযোজন বিক্রিয়াও বলা যায়, কিন্তু এই বিক্রিয়াটাকে বিশ্লেষণ বিক্রিয়া বলা যায় না, শুধুমাত্র এটা হলো বিযোজন বিক্রিয়া। তাহলে আমরা বলতে পারি যে সকল বিশ্লেষণ বিক্রিয়ায় বিযোজন বিক্রিয়া, কিন্তু সকল বিযোজন বিক্রিয়া বিশ্লেষণ বিক্রিয়া নয়। আজকে এই পর্যন্তই থাক, যে পর্যন্ত পড়াইছি তোমরা এগুলো পড়ো, আগামী ক্লাসে শেষ করবো আমরা এই অধ্যায়টা। ধন্যবাদ সবাইকে।